নমস্কার, নিউজ গ্রাউন্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগেই বলি, কবির কথায় একটা বছর শেষ হয়ে যায় আর এক বছর আসে, তার ছোঁয়া ওই শুকনো পাতার সবুজ মরা ঘাসে। আর বছরে ভুল ছিল, এ বছরে তাই বাগানটাকে সাফসুতর করে ফুল ফোটানো চাই। বন্ধুরা, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে নিউজ গ্রাউন্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের মধ্যে আমরা এই যে মুখোমুখি অনুষ্ঠান, তাতে আমরা যাকে পেয়েছি তিনি আর কেউ নন। আপনারা জানেন যে রাতে যখন আমরা ঘুমোতে যাই, খুব নিশ্চিন্তে ঘুমাই কাদের জন্য? যারা আমাদের দেশ রক্ষা করছেন, তারা কিন্তু সারা রাত জেগে সারাদিন পরিশ্রম করে আমাদের রাতের ঘুমটা ভালো হয়, যাতে বিদেশের হাত থেকে আমরা বাঁচতে পারি, সেদিকে নজর রাখেন। তেমনই আমাদের মধ্যে রয়েছেন কোবরা গ্যাংয়ের এক্স কমান্ডো সুজয় মন্ডল মহাশয়। তাকে আমরা প্রথমে আমাদের স্টুডিও থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুজয় বাবু আমাদের এই অনেক সময় নষ্ট করে আমাদের স্টুডিও এসেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমাদের এই স্টুডিও থেকে আমরা সুজয় বাবুকে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব প্রথম হয়ে গেল, কিন্তু আমরা সুজয় বাবুকে আজকে যে সময় যে মুহূর্তে আমরা পেয়েছি, এই সময় তো আমাদের কিছু প্রশ্ন থাকতেই পারে সুজয় বাবুর কাছ থেকে। সুজয় বাবু, বর্তমানে আমরা দেখেছি যে জেলা বলুন, সেন্ট্রাল বলুন, সমস্ত জায়গায় রাজ্য রাজনীতির সঙ্গে যুব সমাজ মিলেমিশে একটা একাকার হয়ে গেছে। আমরা যারা আমাদের জন্য, দেশের জন্য প্রাণ দিয়ে, যেমনকি নেতাজিকেও যেন আমরা ভুলে যেতে বসেছি। নেতাজির জন্মদিনটা আজকে ছুটির দিন হিসাবে পালন করি আমরা। আর সাধারণত এখনকার যারা আমাদের জন্য এই কার্গিল যুদ্ধ বলুন বা বিভিন্ন যুদ্ধে যারা আমাদের প্রাণ দিয়েছেন, যে পুলওয়ামা কাণ্ড হলো বা বিভিন্ন ভাবে, আমরা কতটা সম্মান জানাতে পারি বলে মনে হয় আপনাদের এই যে যারা দেশ সৈনিক? সর্বপ্রথম নিউজ গ্রাউন্ড চ্যানেলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং পুরো টিমকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা নতুন একটা চ্যানেল আমরা শুরু করছেন, নিরপেক্ষ খবর করবেন এবং বাংলাতে প্রতিটা সাধারণ মানুষের কথা তুলে ধরবেন। রাজনীতি তথা সেনা, জওয়ান, কিষান এবং খেটে খাওয়া মানুষের কথা আমরা তুলে ধরবেন। পুরা সমগ্র বাংলা তথা বাংলা থেকে আমি চাইব পুরো ইন্ডিয়াতে বিস্তারিতভাবে এই চ্যানেল ছড়িয়ে যাবে। কিন্তু আজকে যে ভারতবর্ষের যে পরিস্থিতির হিসাব করে যদি দেখা যায়, প্রতিটা ক্ষেত্রে রাজনীতি, আপনি দেখুন ভারতবর্ষের সেনা, সেখানে রাজনীতি খুঁজে পাবেন। কিষান, যারা আমাদেরকে জমিতে ফসল বানিয়ে, মানে ফসল তৈরি করে, মেহনত করে, ফসল চারা গাছ লাগিয়ে তারা পালিত করে, তারা মানে আমাদের খাবার অন্ন যোগায়, তাদেরকে নিয়ে রাজনীতি। যারা মজদুর, খেটে খাওয়া মানুষ, তাদেরকে নিয়ে ভয়ঙ্কর একটা পুরা বিশ্ব, মানে বাংলা তথা পুরা দেশ জুড়ে একটা ভয়ঙ্কর রাজনীতি। আজকে অনেকেই বলে যে ভারতবর্ষের সেনা নিয়ে আমাদের ওরা থাকে, আপনিও বলছেন যে ওনারা থাকে রাত্রি জেগে, তার জন্য আমরা ঘুমাই, কিন্তু সেই সম্মান মুখ থেকে পাওয়া যায়, কিন্তু মন থেকে, মানে ভিতর থেকে পাওয়া যায় না। যদি আমি একটাই রিকোয়েস্ট করবো, ভারতবর্ষ তথা পুরো বাংলাবাসী এবং ত্রিপুরা, যেহেতু আমাদের এই চ্যানেলটা ত্রিপুরা থেকে শুরুয়াত হয়েছিল, আজকে বাংলাতে এসেছে, আমি ত্রিপুরাবাসী এবং বাংলাবাসীর কাছে আমি একটাই জিনিস মানে রিকোয়েস্ট করবো, যদি কাউকে সম্মান করুন তো মন থেকে করুন, কারণ আবেগ নিয়ে করুন, ভালোবাসা নিয়ে করুন, মনকে একদম শান্তভাবে করুন, কারণ এই সামনে দেখানো ভালোবাসার পেছন থেকে এই জিনিসটা করবেন না। কারণ আজকে আমি একটা রিকোয়েস্ট করবো, সেনাদের সম্মান আছে, জওয়ানদের সম্মান আছে এবং খেটে খাওয়া মানুষের সম্মান আছে। রাজনীতিক নেতাদেরকে নিয়ে আজকে সেই জিনিসটা দেখবেন প্রতিটা ক্ষেত্রে। আপনি দেখবেন ভারতবর্ষের মধ্যে কোনো জওয়ান যদি শহীদ হয়ে যায়, তাকে বড় বড় নেতা মিনিস্টারটা যায়, তাকে মালা চড়িয়ে প্রণাম করে পিছন হয়ে যায়, কিন্তু তার পরবর্তী যে ব্যাপার, যে সে শহীদ হয়েছে, সে শহীদের দরজা পেল কিনা, তার কি প্রবলেম, কিন্তু সে নিজের টিআরপি বানাতে যায়। আমি যেটুকু মনে করি, রাজনীতি নেতার ব্যাপারে বেশি কিছু বলবো না, তারা বলার আমার অধিকার নেই। ভারতবর্ষের সংবিধান এমন ভাবে বানানো হয়েছে, যে কেউ যেভাবে যে কথা বলার, সে নিজে নিরপেক্ষ কথা সে বলতে পারে, সেই জন্য হয়তো বলার সুযোগ আমরা করে দিয়েছেন। আমাদের মতো সাধারণ জওয়ান তথা আমাদের মতো সাধারণ কমান্ডোদেরকে এবং সেনাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এর আগে যদি কোনোদিন আমি যদি ডাক পাই এই চ্যানেল থেকে, নিশ্চয়ই বহু কিছু বলবো। এটাই আমার মেন বক্তব্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং চ্যানেলে যতজন আছেন, আপনারা যতজন পরিষেবা দিচ্ছেন, আপনারা দিনরাত মেহনত করছেন, আপনাদেরকে অসংখ্য প্রাণ থেকে, মন থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। একটা কথা খুব আপনার কথাতেই মানে আসি, একটা কবির কথাই আছে, আপনি জানেন নিশ্চয়ই, এক হাতে কলম ছিল, এক হাতে কলম ছিল, অন্য হাতে তুলি, এক হাতে কলম ছিল, অন্য হাতে তুলি। বর্তমানে যুব সমাজের এখন কেন সেই হাতে পিস্তল, বন্দুক আর গুলি? বর্তমান সমাজ যে যুব সমাজ, সেই সমাজটা আপনার কি মনে হচ্ছে এখনো ঠিক পথে চলছে? না সে কলম তুলি? আগে তো নজরুল, রবীন্দ্রনাথ আমাদের যখন দেশ স্বাধীনের আগে তাদের কলমের ছটাই আমাদের দেশ থেকে অনেক স্বাধীনতার অনেকটা গজরে দিয়েছিল, কিন্তু সেই কলম তুলি ফেলে আজ বন্দুক, পিস্তল, গুলি যে যুব সমাজের হাতে, এর জন্য কি রাজনৈতিক প্রেক্ষাপট দায়ী হতে পারে না? অ্যাকচুয়ালি যে বললেন আপনি যুব সমাজের কাছে বোম, পিস্তল, গুলি, কিছু কিছু ক্ষেত্রে দেখতে গেলে মানুষ নিজেকে আজকে ভালো চিন্তা না করে খারাপ চিন্তাটা আগে করছে। তার সঙ্গে দেখবে প্রতিটা ছেলে যারা এই যুব সমাজ আছে, তারা কিন্তু পড়াশোনা করতে করতে গ্র্যাজুয়েশন করার পরে যখন চাকরির যে একটা হাহাকার, যখন কোনো কাজ পাচ্ছে না, সে তখন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং রাজনীতির রং লাগিয়ে তারা হাতিয়ার, গুলি বারুদের মধ্যে ভেঙে সামনে চলে যাচ্ছে। কারণ এক্ষেত্রে রাজনীতির নিশ্চয়ই একটা ভূমিকা আছে। কারণ রাজনীতিতে একটা মানুষকে ভড়কে দেওয়া, মানুষকে ভুল পথে পরিচালনা করা। আগেকার রাজনীতি, আগে ছিল রাজনীতি, রাজার নীতি ছিল। এখন যেটা হচ্ছে সেটা একটা স্বার্থ সিদ্ধির নীতি, আদার্স কিছু নয়। এই যে যুব সমাজকে আমি একটাই অনুরোধ করব, এই যে নিজের মন থেকে এবং নিজে থেকে, বিবেক থেকে যেটুকু শিক্ষা নিয়েছেন, আমরা মা বাবা থেকে এবং গুরুজনদের কাছে যেটুকু শিক্ষা নিয়েছেন, যেটুকু নিজের মন থেকে, কারো ভড়কাওয়াতে, যারা অনেকজন ভড়কায়, যারা বলে যে না তোমরা এটা করো, এটা করো, যে মিথ্যা প্রতিশ্রুতির চক্করে যাবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন প্রজন্মকে আমি একটাই রিকোয়েস্ট করব, পড়াশোনা করে এবং মানুষকে সম্মান দেন। রাজনীতি সব ক্ষেত্রে করতে হবে, যে রাজনীতিকে ব্যবসা ভাববেন না। এখন তো কিন্তু ব্যবসা হয়ে গেছে, তো ভাববেন না রাজনীতি করে বড় কিছু করা যাবে কিংবা বড় কিছু করা চিন্তা করুন। তারা আপনাদের পেছনে যারা বসাচ্ছে, নেতার ছেলে নেতা হবে, রাজার ছেলে রাজা হবে, সেটাই আজকে দিতে এটা চলছে। আর যদি বলতে গেলে যে ইংরেজদের যে শাসন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আমাদের যারা মহান পুরুষ আছে, তাদেরকে মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কারণ কি, সেই কালচার থেকে ছিন্ন করে ছিন্ন করে দেওয়াকে রাজনীতির রং লাগিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা ক্ষেত্রে। এর আগে আমি বললাম যে সব ক্ষেত্রে রাজনীতি, আমি চাইবো বাংলার তথা পুরো ভারতবর্ষের যারা যুব সমাজ আছে, তারা আগের যে খেলাধুলা, আগের যে মানুষকে সম্মান দেওয়া, আগের যে স্থিতি ছিল, সেই স্থিতি আর নেই। আজকে রাজ্যের মধ্যে সব থেকে বড়, শুধু রাজ্যের মধ্যে নয়, আপনার সারা বিশ্বব্যাপী যে নাম আপনি জানেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ থেকে 3 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজ্যের রাজ্যপাল আক্রান্ত হয়েছিল এবং যেখানে বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেখানে এই গতকাল আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন, গতকাল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আক্রান্ত হয়েছে। কার কোথায় দোষ, কোথায় ভুল, সেটা বিবেচ্য বা আলোচনার বিষয় বা সেটা তদন্তের বিষয়, কিন্তু এই যে আক্রান্ত হচ্ছে, আজকে শিক্ষামন্ত্রী আক্রান্ত হচ্ছে, মন্ত্রী যদি আক্রান্ত হয়, সাধারণ মানুষ কতটা নিশ্চিন্তে আপনার মনে হয়? এটা একটা বিরাট দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ এটা পুরো দেশবাসীর কাছে, আমাদের বাঙালিদের একটা কলঙ্ক বলতে পারেন যে জিনিসটা হয়েছে। সত্য অসত্য পরের ব্যাপার, কিন্তু একদম শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে সেখানে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেটাকে একটা ভয়ঙ্কর রাজনীতি করা হলো। শিক্ষামন্ত্রী কিন্তু কারোর জন্য নয়, শিক্ষামন্ত্রী শিক্ষিত ছেলে এবং ইউনিভার্সিটি এবং কলেজ, স্কুল এবং টিচারদের যে পরিকাঠামো, এডুকেশনের যে পরিকাঠামো, সেইটাকে তার উপরে যে মহান দায়িত্ব বাংলার ক্ষেত্রে দেওয়া যায়। তার যদি এই পরিস্থিতি হয়, সাধারণ যারা ছাত্র বাইরে থেকে এসে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তাদের কি স্থিতি হতে পারে? এক্ষেত্রে আমি রাজ্য সরকারকে এবং অনুরোধ করব, আইনের আওতা নিয়ে এই ধরনের কাজ সেকেন্ড বার যাতে না হয়, সেটাই আমি অনুরোধ করব এবং প্রশাসনকে এটা ধ্যান দেওয়া উচিত। আমি যেটুকু মনে করি, এই যে খুনের হোলি চলছে, যেটা হোলি আসছে সামনে দেখছেন,
যাদবপুর ইউনিভার্সিটিতে কালকে যেটা খুনের হোলের মতো গঙ্গা বয়ে গেল বলতে গেলে, আপোষের যে রাজনীতি রং লাগিয়ে দিয়ে একদম পড়াশোনাটাকে, যে যাদবপুরের মতো একটা ঐতিহ্যবান জায়গা, সেটা আজকে পুরো ভারতবর্ষ জুড়ে একটা বদনামের জায়গা তৈরি করে দিল কালকে। এক কলঙ্কময় অধ্যায় বলতে পারেন। এই যে পরিস্থিতি, এটাকে আমাদের বাংলার প্রশাসন এবং বাংলার সরকারকে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ যারা শিক্ষিত সমাজ আছে, যারা বড় বড় বুদ্ধিজীবী বুদ্ধিমানের মতো কথা বলে, তাদেরকে ওই ব্যাপারে কোনো কিছু ধ্যান দেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি নিয়ে আরো আলোচনা করব, আবারও আমরা সুজয়দাকে নিশ্চয়ই পাবো। আজকের অল্প সময় দেওয়ার জন্য আমরা আমাদের নিউজ চ্যানেল থেকে, নিউজ গ্রাউন্ডের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং যে সমস্ত দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমরা নিউজ গ্রাউন্ডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজ এই শুভ সূচনার পথে যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আজকের মতন বিদায় নিচ্ছি।